দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুল হক বিপুল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা নিয়মিত এই টকশোটি করি এবং দেশের সমসাময়িক বিষয় নিয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এইসব বিষয় নিয়ে কথা বলি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা এখন আলোচিত। সবচেয়ে আলোচনার বিষয় সেটি হচ্ছে নির্বাচন কবে হবে, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেক্ষেত্রে নির্বাচন তফসিল কবে নাগাদ ঘোষণা করা হবে। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে যেমন এক ধরনের অনিশ্চয়তা আছে নির্বাচন নিয়ে, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা এবং দোলাচল আছেই। এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনের জন্য বারবার চাপ দিচ্ছে এবং বিএনপির মহাসচিব একদিন আগেই বলেছেন এখন দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আদৌ কি তাই করছে? এসব নানা বিষয় নিয়ে আলোচনা করব। নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এবং এই নির্বাচনী প্রক্রিয়াকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মোর্চা হচ্ছে কিনা, এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা সাম্প্রতিক সময়ে যে সংস্কৃতির উপর যে হামলা হচ্ছে এবং কথিত তৌহিদি জনতার ব্যানারে, সে নিয়েও কথা বলার চেষ্টা করব। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মুস্তাক হোসেন, ডাকসুর সাবেক জিএস এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য। মুস্তাক ভাই, স্বাগতম আপনাকে দেশবার্তা টকশোতে। নিশ্চয়ই আমাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। মুস্তাক ভাই, আপনারা তো দীর্ঘ 15 মাস ধরে নির্বাচনের অপেক্ষা করছেন এবং প্রায় 8.5 মাস সংস্কারের জন্য বৈঠক করেছেন, একটি জুলাই সনদ তৈরি করেছেন, তার প্রেক্ষিতে গণভোটেরও একটা আয়োজন সরকার করতে যাচ্ছে নির্বাচনের দিন। একসঙ্গে দুই নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন। প্রথমে এই বিষয়টা যদি ছোটো করে একটু বলেন, এইটাকে কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করছেন আপনি? একসঙ্গে দুটো নির্বাচন আসলে কি সহজ সম্ভব কিনা? দেখুন, প্রথমে বলে নিচ্ছি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সম্ভব না তা না, কিন্তু প্রথম কথা হচ্ছে গণভোটটা কেন হচ্ছে, এই কেনটাই তো আমাদের দল বা আমাদের সমমনা কয়েকটি দল আমরা একটা কোনো কারণ খুঁজে পাই না। প্রথমত হচ্ছে যে সংবিধান সংশোধন করবার জন্য যে গণভোট দরকার, সেটা হচ্ছে জাতীয় সংসদে সেটা গৃহীত হওয়ার পরে, এবং সেখানে সবগুলোর জন্য গণভোট প্রয়োজন করে না, যেগুলো সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তিত করে সেগুলোর জন্য গণভোট লাগবে। সেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন 1991 সালে যখন সরকার পদ্ধতি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি, পার্লামেন্টে সকল দল মিলে এটার পক্ষে ভোট দিল। তারপরে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন, তিনি এটা স্বাক্ষর করার আগে গণভোটে দিলেন। সেটা কিন্তু সেই আইনটা আছে, সেই আইনের এবং এই জুলাই সনদে দ্বিতীয় হচ্ছে তাহলে এই গণভোটটা অপ্রয়োজনীয়। তা আমরা এই গণভোটে একমত হয়েছিলাম যে যখন বেশ কয়েকটি দল গণভোটের জন্য খুবই তারা সিরিয়াস, তারা বলছে গণভোট না হলে এই জুলাই সনদ হবে না, কার্যকরী হবে না। এখন জুলাই সনদ নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা দীর্ঘদিন আলাপ করে কতগুলো বিষয়ে একমত হয়েছি এবং খুবই স্বাভাবিক, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মত দিয়েছে বিভিন্ন প্রশ্নে। আমাদের দল জোটের আমাদেরও কয়েকটা প্রশ্ন, 3-4টা জায়গায় আমাদের আপত্তি, নোট অফ ডিসেন্ট আছে, বাকিগুলো আমরা সমর্থন করেছি। আবার কতগুলো বিষয়ে আমরা আগে আপত্তি করেছি যেগুলো এখানে আলোচনায় আসেনি, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা এসেছিল, তারা স্প্রেডশিট করে দিয়েছিল, ছকের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম, সেগুলো এখানে যুক্ত করেছে। তো জুলাই সনদ বলতে আমরা যেটা তাদেরকে বলেছিলাম সেটা করতে, সেটা হচ্ছে সকল দল একমত হয়েছে, অথবা সকল দল তাদের কোন কোন নোট অফ ডিসেন্ট এখানে অন্তর্ভুক্ত করতে চায় সেটা দিয়ে নোট অফ ডিসেন্টের সঙ্গে কমিয়ে দেওয়া যেত। আমরা সেই প্রস্তাব দিয়েছি যে আমাদের একটা নোট অফ ডিসেন্ট, আমরা তত্ত্বাবধায়ক প্রসঙ্গে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আনা উচিত না। তো সেটা তারা রেখেছে, ত্রয়োদশ সংসদে তো সে ফেরত আসছে। আমরা বলছি এটা আমাদের আপত্তি আছে। তো নোট অফ ডিসেন্ট প্রত্যাহার করে আমরা এটাকে হয়তো পর্যবেক্ষণ হিসেবে রেখে দিতাম, যদি অন্য অন্য দলের নোট অফ ডিসেন্ট কমাতে বৈঠক করা হতো তাহলে। তো এভাবে হয়তো বিএনপি
তাদের সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট। তারা ইঙ্গিত দিয়েছিল যে সেরকম কিছু হলে আমরা এগুলো কমিয়ে আনবো। তবে বিএনপি এই বিষয়ে খুব একটা সিরিয়াস ছিল না। বিএনপি আমাদেরকেও রিকোয়েস্ট করেছে যে আপনারা স্বাক্ষর করেন। বিএনপি ভেবেছে যে নির্বাচনে তারাই জিতবে, এবং তারা যেহেতু আগেই বলে রেখেছে যে নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা তাদের যে নোট অফ ডিসেন্ট সেটি তারা কার্যকরী করবে। তো এজন্য তারা বলেছে যে নোট অফ ডিসেন্ট সহই গণভোটে যাক, নোট অফ ডিসেন্ট সহই জুলাইতে স্বাক্ষর করি। আমরা বলেছি যে এটা একটা ফাঁদ হতে পারে, এবং ফাঁদ হবে। এবং ফাঁদের চেয়ে বড় কথা, এটা তো খুবই যৌক্তিক যে এটা তো কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির মিটিং না যে আমি মেনে নিলাম কিন্তু আমাদের আপত্তি আছে। এটা একটা গোল টেবিল বৈঠকের মতো। অবশ্যই এই বৈঠকের অনেক জিনিস হয়েছে, পরিষ্কার হয়েছে কে কোনটা চাচ্ছে। গুরুত্ব নিশ্চয়ই আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহ অবস্থানের বিষয়টা এখানে চর্চা হয়েছে আরও একবার। তো এই একটা ফোরামে যেখানে একটা স্বেচ্ছামূলক অংশগ্রহণ, সেক্ষেত্রে তো নোট অফ ডিসেন্টটি মেনে নেওয়ার কোনো বিষয় নেই। তো এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের আপত্তি ছিল, কাজে আমরা জুলাই সনদে স্বাক্ষর করি নাই। এবং সেই জুলাই সনদের সুবাদে গণভোট এটা তো আমাদের প্রয়োজনীয় মনে করি না। কাজে এক্ষেত্রে হয়তো টেকনিক্যালি সম্ভব একই দিনে করা, একটা আলাদা ব্যালট পেপার থাকবে, আলাদা বাক্স থাকবে, বলেছে নির্বাচন কমিশন যে রঙিন কাগজে হবে সেটা। কিন্তু সে কী প্রশ্ন দেওয়া হবে এখন? এই যে এখানে তো হ্যাঁ এবং নাই থাকবে। এখানে কোনো যে 4টা ভাগ করেছে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে গণভোটের প্রশ্নে, এই 4টার মধ্যে হয়তো আমরা দুটো সমর্থন করি না, তাহলে আমরা এখানে কি করব? কাজে এই গণভোটটা একেবারেই করে ফেলেছে, অপ্রয়োজনীয় তো বটেই, খেলো করে ফেলেছে। এটা একটা হাসি ঠাট্টার বিষয় দাঁড় করিয়েছে, এবং জানি না যে যারা এটার জন্য খুব প্রেশার দিচ্ছে তাদের উদ্দেশ্য এটা সফল হবে কিনা। তারা যেটা বলতে চায় সেটা কিন্তু সংবিধানকে অতিক্রম করে যায়, এবং ইতিমধ্যেই সংবিধানকে অতিক্রম করে একটা আদেশ জারি হয়েছে রাষ্ট্রপতির নামে গণভোট জুলাই সনদ দিয়ে। সেটা কিন্তু সংবিধান দ্বারা এটা বৈধ না, এবং এটা মানে এটা অবশ্যই আদালতে উঠলে এটা বাতিল হয়ে যাবে। আমরা এই ধরনের বাতিলযোগ্য কোনো জিনিস দিয়ে কার মন রক্ষা করে এগিয়ে চাই না, কারণ রাষ্ট্র বিষয়টা, সংবিধান বিষয়টা কোনো মন রক্ষার বিষয় না, ছেলে খেলা না। কাজে কেউ একটা চাইলেও আমি রাষ্ট্রপতির আদেশ দিয়ে দিলাম যেটা অর্ডিন্যান্সের উপরে সংবিধানকে অতিক্রম করে যায়, এটা তো আমি গলায় জোর বললেই হবে না। এটা এই ধরনের কোনো বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি। আর জুলাই গণ অভ্যুত্থান তো হয়ে গেছে 1 বছরের বেশি সময়, সেই দোহাই তো এখন চলবে না। এখন তো আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না হলেও মাননীয় প্রধান উপদেষ্টা তার একটা সম্ভাব্য তারিখ বলেছেন। আমার মনে হয় যে জাতীয় সংসদ নির্বাচনে অনেক গুরুত্ব দেওয়া উচিত, এবং এই গণভোট তো অপ্রয়োজনীয়। আমি জানি না যে শেষ পর্যন্ত গণভোটের অবস্থা কী দাঁড়ায়, এটা কাউকে মন রক্ষা করার জন্য, এবং বিএনপি হয়তো ভাবছে যে এইভাবে নির্বাচনে সবাইকে নিয়ে আসা। কিন্তু আপনি যদি আগেই প্রশ্রয় দেন সংবিধান বিরোধী কাজ, তাহলে কিন্তু এটা আলটিমেটলি একটা মানে ফাঁদের মধ্যেই সবাইকে পড়তে হবে। যাই হোক, আমরা যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি, আমাদের দল সহ আরও সম্ভাবনা দল, আমরা এটা আগামী নির্বাচনে সেগুলোর পক্ষেই বলবো, এবং আমরা ম্যান্ডেট পেলে অবশ্যই সেগুলোর পক্ষে থাকবো। এবং ম্যান্ডেট যদি আমরা পুরোপুরি নাও পাই, আমাদের প্রতিনিধি যারা পার্লামেন্টে থাকবেন, আমরা যেসব জিনিস সমর্থন করেছি তার পক্ষে কিন্তু আমরা ফাইট করে যাব, লড়াই করে যাবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গণভোট আপনি বলছিলেন একেবারেই খেলো হয়ে গেল, এবং গণভোটের কালকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বক্তব্য দেওয়া হলো, আইন উপদেষ্টা যে বক্তব্য দিলেন তাতে 4টি প্রশ্নের কথা বললেন। রীতিমতো এই ভোট কাস্ট করতে গেলে তো এক ধরনের জটিলতা। মানুষ তো একই দিনে নির্বাচন হবে, 2টি গণভোট নিয়ে মানুষের আগ্রহের জায়গাটা যে থাকবে এটা বলা মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে সংবিধানে গণভোট নাই, এবং অধ্যাদেশ করে এই সরকার গণভোটের একটা আদেশ জারি করার, সেটা তো একটা প্রশ্নের জন্ম দিবে। অধ্যাদেশ যদি তারা এভাবে করতো, যেটা আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ দিবসে আমাদের দল থেকে বলেছিলাম, যেটা বিএনপি সহ অন্য দলে বলেছে, যে সরকার যদি মনে করে, বা আইনগত সরকার না রাষ্ট্র, ঠিক আমি পরিষ্কার না, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মাঝে মাঝে জনগণের মতামত নেওয়া প্রয়োজন, সেভাবে গণভোট হতে পারে, তবে এটা কোনো আইনগত বাধ্যবাধকতা তৈরি করবে না। সেভাবে একটা অধ্যাদেশ জারি করার কথা ছিল। কিন্তু জুলাই সনদের নামে যে রাষ্ট্রপতির আদেশ হয়েছে, সেই আদেশ বলে অধ্যাদেশ হয়েছে।
ওই আদেশটাই তো প্রশ্নবিদ্ধ। রাইট। সেই আদেশটাই তো আইনের দ্বারা সমর্থিত নয়। কাজেই ওই আইনের দ্বারা সমর্থিত নয় একটা জিনিসের বরাত দিয়ে যদি আপনি অধ্যাদেশ করেন, সেটা তো সমর্থিত হবে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন যখন সংসদ থাকে না, সংসদে যেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয় তা আইন, সংবিধান না। কোনো সাংবিধানিক বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, হাইকোর্টও কোনো নির্দেশ দিতে পারে না। হাইকোর্ট সংবিধানে যেটা আছে সেটা মূল স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, হ্যাঁ না বলে, সেখানে কিছু কার্যকরী হয়। কিন্তু নতুন কোনো বিধান আইন বিভাগ থেকে বলতে পারে না, মহামান্য রাষ্ট্রপতিও বলতে পারেন না। কাজেই যেই অধ্যাদেশটা যেই আদেশের বলে হয়েছে সেই আদেশটাই ত্রুটিপূর্ণ, কাজেই অধ্যাদেশটাও ত্রুটিপূর্ণ। কাজেই এই অধ্যাদেশ বলে গণভোট হলে এটা তো আইনের দৃষ্টিতে এটা তো টেকসই হবে না। রাইট। আর আপনি তো বলছিলেনই যে বিষয়টি সিদ্ধান্ত সংসদে আলোচনার পর সিদ্ধান্ত হবে আমরা এটা করব কি না, এটার উপর গণভোট দরকার, তখনই হবে। সিদ্ধান্ত আলোচনা হওয়ার আগেই গণভোটে বিষয়টিকে ছেড়ে দেওয়া সংসদ হওয়ার আগেই, এটা তো একটা প্রশ্ন, বড় প্রশ্ন। কিন্তু আপনার কাছে আমি যে প্রশ্নটা করতেই চাই, তাহলে শুধুমাত্র জামাত আর এনসিপি খুশি করার জন্যই এই প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা পরিষদে এই গণভোটের দিকে পা বাড়ালেন কিনা? যাই হোক, আপনি যেহেতু দলের নাম বললেন, তারা বাইরেও কিছু আছে কিনা জানি না, কিন্তু আমাদের ঐক্যমতের আলোচনায় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা অধিকাংশ দল এটা একমত হইনি। জামাত ইসলামের আইনজীবী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমরা বলেছি আপনি একজন আইনজীবী হয়ে সংবিধানের ব্যাখ্যা জেনে এই ধরনের কথা কেন বলছেন? এটা তো সংবিধানকে স্থগিত করা বা সংবিধানকে বাতিল করার সমর্থক। তিনি খুবই হালকাভাবে বলেছেন হলে হবে। কাজে এখন তারা কিন্তু জেনে শুনেই, অন্তত জামাত ইসলামের কথা জানি, তারা জেনে শুনেই তারা সংবিধান স্থগিত হোক বা সংবিধান বাতিল হোক, এটা তাদের কিছুই আসে যায় না। সেখানেই তো আমাদের প্রশ্ন যে আমরা সংবিধান বাতিল করব কোন যুক্তিতে? সংবিধানের মতে সরকার হয়েছে এবং সংবিধান তো জুলাই অভ্যুত্থানের পথে কোনো বাধা না। সংবিধানের মতোভাবে জুলাই অভ্যুত্থানের সমর্থনে সরকার গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদ হয়েছে, অন্যান্য আদেশ জারি করা হয়েছে। রাজবন্দীরা প্রথম প্রহরেই আপনার বেগম খালেদা জিয়া মুক্তি পেলেন, অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলো, পুলিশের আইজি নিযুক্ত হলো সরকার শপথ নেওয়ার আগেই। সেগুলো তো কেউ প্রশ্ন করছে না যেগুলো কীভাবে হলো কিনা। হ্যাঁ, এটা তো জুলাই অভ্যুত্থানের কারণে সেটা হয়েছে। এবং যখন সরকারের শপথ গ্রহণের আগে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্টের আপিলেট ডিভিশনের অনুমোদন চেয়েছেন, তারা বলেছে হ্যাঁ এটা আমাদের ক্ষমতার শূন্যতা পূরণ হয়েছে, ক্ষমতার শূন্যতা পূরণ করার জন্য এটা করা যেতে পারে। কাজে সেটা তো সংবিধান সম্মতভাবেই হয়েছে। কাজে এখানে অন্য কিছু করতে যাওয়াটা তো আমার মনে হয় যে হয় না বুঝে করছেন তারা, অথবা তারা কিলিয়ে কাঁঠাল পাকাবার মতো করে একটা, বা আমাদের শাহদিন মালিক বিজ্ঞানী বলেছে যে মই বেয়ে চাঁদে ওঠা যায় কিনা, সেরকম একটা কেউ কসরত করছেন। মানে তারা জেনে শুনে সংবিধানকে মানে পদদলিত করার জন্য এটা করছেন, এটাই মুদ্রা বিষয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। এভাবে তো পদদলিত করা যায় না, পদদলিত করা অত সোজা না। তারা একটা কথা বললো আর পদদলিত হয়ে গেল, এটা তাদের হয়তো মনোভাব, কিন্তু তারা তো করতে পারবেন না একেবারেই। যেহেতু তারা বাংলাদেশটাকেই এখন পর্যন্ত ঠিক মতো ওন করে না, সঙ্গত কারণে সংবিধান নিয়ে তাদের তো আপত্তি আছে। আরেকটা প্রশ্ন করি, জামাতের আমির বলেছেন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হলে জেনোসাইড হবে। তিনি কি ৭১-এর মতো ইঙ্গিত করলেন কিনা যে নির্বাচনের জেনোসাইড, যদিও তিনি বলছেন নির্বাচনের জেনোসাইড কীভাবে হবে? তার মানে তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা হত্যাযোগ্য বা এক ধরনের কি বলে এটাকে, সহিংসতার ইঙ্গিত দিলেন কিনা। উনি কি বুঝে বলেছেন জানি না, পরে কোনো ব্যাখ্যাও তিনি দেননি। কোনো সময় তারা মুখ ফসকে কোনো কিছু বলে ফেললে তারা ব্যাখ্যা দেয়, এটা আমার কাছে বোধগম্য। নির্বাচন জেনোসাইড কীভাবে হবে? নির্বাচন তো হ্যাঁ উনি বলতে পারেন যে নির্বাচন মানে ভোটারদের সময় বেশি লাগবে বা জটিল, তো গণভোটটাই তো প্রয়োজন ছিল না। একদম, গণভোট নিজেই তো জটিল। আপনি গেজেটে বললেন 4টি প্রশ্ন, গণভোটের শুনছি ব্যালটে কোনো প্রশ্ন একটাই, হা কিংবা না। 4টে প্রশ্ন তো থাকছে না।
কাজে গেজেটে চারটা প্রশ্ন তো এখানে থাকছে, তাহলে আমি ভাবছিলাম যে সেখানে দুটোতে টিক দিব, দুটোতে ক্রস দিব। তো এখন কি করব? তো যদি আমি ভোট দেই আদৌ, তাহলে তো আমি তো তাহলে অর্ধেক টিক আর অর্ধেক ইয়ে করব, মানে ক্রস দেব। এটা তো খুব জটিল কথা হয়ে গেল। কাজে এই গণভোটটাই হলো বরঞ্চ গণভোটটা এইটা খুবই মানে বাড়তি বিড়ম্বনা তৈরি হবে, যার কোনো আইনগত গ্রহণযোগ্যতা হবে না। তবে নৈতিকভাবে গ্রহণযোগ্য হতো যদি সর্বসম্মত যে প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচিত হয়েছে সেগুলো যদি এখানে থাকতো, নিশ্চয়ই এটার একটা নৈতিক প্রেশার তৈরি হতো এবং একটা রাজনৈতিক দলগুলো জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হতো। এখন তো পরিষ্কারভাবে আমরা তো স্বাক্ষর করিনি। বিএনপি তারা বলেছে যে তারা তাদের যে নোট অফ ডিসেন্ট সেটা ঠিকই আছে এবং সেটা তারা প্রত্যাহার করবে না, এবং তারা যেই অবস্থায় স্বাক্ষর করেছে সেটাকেই তারা জুলাই সনদ মনে করে। পরবর্তী পর্যায়ে ঐক্যমত্য কমিশন যেটা জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, এইসব নোট অফ ডিসেন্টের রেকর্ডগুলো মুছে দিয়ে, সেটাকে তো বিএনপি স্বীকার করছে না, জানি না, কেউই তো স্বীকার করছে না। হ্যাঁ, কাজে সেটা তো, আর আমরা তো টোটালটার মধ্যেই আমরা ছিলাম না, রাইট। কাজে এটা তো এটা আমার মনে হয় খুবই হালকাভাবে নেওয়া হচ্ছে এসব জিনিস। তার মানে জেনোসাইডের ইঙ্গিতটা তাহলে তারা ব্যাখ্যা দিল না, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে ৭১-এ তো জামাতের ভূমিকাই ছিল জেনোসাইডের দিকে? সেটা আমি জানি না ওনারা কিভাবে ব্যাখ্যা দেবেন। তবে এই জেনোসাইড বলতে তারা কি বুঝিয়েছেন, হয়তো তারা মনে অজান্তে চলে এসছে, কি কোনটার কারণে এটা এসছে আশা করি তারা ব্যাখ্যা দেবেন। না দিলে তো অনেক কিছু ব্যাখ্যা করার অবকাশ থাকে। কোনো কিছু গোপন রাখা যায় না, তো সত্য সবসময় বের হয়ে চলে আসে। আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে জাতীয় সংসদ নির্বাচন কি আসলেই দেখছেন আপনি? হ্যাঁ, আমি তো জাতীয় সংসদ নির্বাচন দেখি এবং আশা করি যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। হ্যাঁ, অনেক সন্দেহ তো আছেই। এই যে এই ধরনের কথাবার্তা হচ্ছে আপনার গণভোট নিয়ে, বা এগুলো তো মানুষের সন্দেহ উদ্রেক করেই, বা কেউ কেউ হুমকিও দিয়েছেন নির্বাচনের বিষয়ে। তারপরে যারা গণ অভ্যুত্থানে অপসারিত হয়েছেন তাদের তো একটা মানে প্রচণ্ড বিক্ষোভ আছে এবং প্রচণ্ড অপছন্দ আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। জানি না নির্বাচন প্রসঙ্গে তাদের মনোভাবটা কী, এসব নানা বিষয় নিয়েই, বা কিছু কিছু আন্তর্জাতিক সংগঠন তারা অন্তর্ভুক্তকালীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছেন, যেখানে সুস্পষ্টভাবেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে। যুক্তি হিসাবে কথাটা ঠিক, কিন্তু আমি যেটা মনে করি আওয়ামী লীগ নির্বাচন চাচ্ছেন কিনা ডক্টর ইউনূসের সরকারের অধীনে সেটা কিন্তু পরিষ্কার না। তারা বক্তৃতা বিবৃতি তাই শোনা বোঝা যাচ্ছে যে তারা এই সরকারকে অবৈধ বলছেন, এই সরকারকে জঙ্গি হামলার ফসল বলছেন, কিন্তু আবার নির্বাচনে তারা যাবেন কিনা, নির্বাচনে তারা আসতে পারেন। কারণ এই সরকার যখন শপথ গ্রহণ করে, আমি পত্রিকা দেখেছি, মাহমুদুল আলম হানিফ সাহেব কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন। তারপরে 14 দলের অন্যতম অংশীদার জাতীয় সমাজতান্ত্রিক দল ইনু ভাইয়ের নেতৃত্বে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু এই শপথ গ্রহণের পরে সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। তারা সেটাও রেফার করতে পারে যে আমরা অভিনন্দন জানিয়েছিলাম, তারপরে ঘটনাগুলো হয়তো তারা মেনে নিতে পারেনি। তবে আমি মনে করি আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাদের নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। জনগণ বিচার করবে আওয়ামী লীগ যেগুলো করেছে গত দিনগুলোতে, তারা যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে জুলাই আগস্টে যেই পাইকারি হত্যাকাণ্ডগুলো হলো পুলিশের, তাদের ব্যাখ্যাগুলো কি। তারা যদি সামনে আসে নির্বাচনের মাঠে, বরঞ্চ এই ব্যাখ্যাটা জনগণ দাবি করতে পারে যে এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি। তবে আওয়ামী লীগ নির্বাচন চায় কিনা এই বিষয়টা পরিষ্কার না, মানে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিনা। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তো ইতিমধ্যে তার বিভিন্ন বক্তব্যে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিতেই হবে, তবে ইউনূসের অধীনে কোনো নির্বাচন নয়। কথাটা একটু দুই রকম হয়ে গেল। ডক্টর ইউনূসের সরকারই কিন্তু এখন নির্বাচনটা করছেন। হ্যাঁ, এই বিষয়ে উনি বাদে বাকি সবাই একমত। তাহলে এই যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়, আমি বা আমার দল মনে করি তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। আর যদি তারা সিদ্ধান্ত নিয়ে থাকে ডক্টর ইউনূসের সরকারের অধীনে তারা নির্বাচন করবেন না, তাহলে তো তারা নির্বাচনে আসছেন না। তাদেরকে হয়তো ভবিষ্যতে অপেক্ষা করতে হবে, এই সরকারের পরে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের অধীনে হয়তো তারা নির্বাচনে আসবেন কিনা, তখন আবার তাদের সিদ্ধান্তে আসতে হবে, সেই বিষয় তাদের বিষয়। কিন্তু দাতা সংস্থা, বিভিন্ন
বিদেশি রাষ্ট্র, বিশেষ করে কমনওয়েলথ তো গতদিন যে সাক্ষাৎ করলো, 4-5 দিন কমনওয়েলথের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে সকল রাজনৈতিক দলের প্রথম সারির রাজনৈতিক দল যেগুলো এখন অ্যাক্টিভ তাদের সঙ্গে বৈঠক করেছেন সরকারের প্রধান এবং প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন সবার সাথে বৈঠক করেছেন। তারা এক বাক্যেই বলেছেন কমনওয়েলথের চার্টার যেটি আছে সেটি মেনেই সরকারকে কার্যক্রম চালাতে হবে, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং কমনওয়েলথের চার্টারে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিয়ে নেই, সেটিও তা বিবেচনায় নেওয়ার জন্য তারা চাপ দিচ্ছেন। এগুলো কি নির্বাচনের একটা প্রতিবন্ধকতা কিনা? না, প্রতিবন্ধকতা না, তবে নির্বাচনটা আরো ভালো হতে পারে যদি, হ্যাঁ, রাজনৈতিক দল নিষিদ্ধ করা, বিশেষ করে আওয়ামী লীগকে, এটা তো আমার পক্ষে ছিলাম না, কিন্তু কোনো একটা চাপ বলেন বা পাতানো খেলা বলেন, যখন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেলেন সেটাকে উছিলা করে যমুনা ঘেরাওয়ের একটা নাটক দেখানো হলো এবং তখনই তারা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা বলছে বিদেশে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, এবং সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধনকে স্থগিত করে দিয়েছে। তো অবশ্যই কমনওয়েলথ তাদের অবস্থান থেকে বলছে ঠিক আছে, কিন্তু কমনওয়েলথ তো এর আগে যখন আওয়ামী লীগ সরকার 2014-2018 অবশ্য সবাই ইলেকশনে এসেছিলেন, 2024-এও কিন্তু কমনওয়েলথ বলেছে যে সকল দলকে নিয়ে ইলেকশন করা উচিত, সেটা তো তৎকালীন সরকার শুনে একেবারে কমনওয়েলথ এই প্রসঙ্গটাই বলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কমনওয়েলথ যেটা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন না, কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন বলছে, তেমনি বিএনপি তো বলতে পারবে না যে আমাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এই জন্য আমরা নির্বাচনে অংশ নিতে পারি নাই। হ্যাঁ, সেটা ঠিক, বিএনপি নিষিদ্ধ হয়নি, আপনি তো উইলিংলি বর্জন করেছেন নির্বাচন। হ্যাঁ, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, আপনি বর্জন করেছেন, কিন্তু বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই। যে বিএনপি, আওয়ামী লীগ তো বলে নাই কেউ নির্বাচনে আসতে পারবে না। আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশলে হয়তো সেইবার নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে পেরেছে, কারণ বিএনপি নিজের থেকে সরে গেছে গত 24-এর নির্বাচন কিংবা 18 নির্বাচন যেভাবে বলি না কেন, কিন্তু কোনো নির্বাচন তো কাউকে নিষিদ্ধ করা হয় নাই। হ্যাঁ, নির্বাচন নিষিদ্ধ জামাত ইসলামী হয়েছিল, তাদের জামাত ইসলামী তো নিবন্ধন নির্বাচন নিষিদ্ধ করে না, কিন্তু তারা তো বিএনপির হয়ে তারা, এভাবে তো আওয়ামী লীগের প্রার্থীরাও অন্য মার্কা নিয়ে ইলেকশন হাতে করতে পারবে। জানি না সরকারের মনোভাবকে, এবং আওয়ামী লীগের কোনো সমর্থক যদি ভিন্ন মার্কা নিয়ে নির্বাচন করতে চান সেটাকে বাধা দেওয়া ঠিক না, যেভাবে জামাত ইসলামী দাঁড়াতেই তো দিচ্ছে না। না, দলগতভাবে আওয়ামী লীগ না, দলগতভাবে না, আমি বলছি ব্যক্তিগতভাবে। ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি পরিচিত মুখ, কিন্তু আপনি নির্বাচন করতে চাচ্ছেন, আপনাকে তো দাঁড়াতেই দিচ্ছে না। হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই এগুলো দেখা উচিত যে একটা আওয়ামী লীগ দল নাই, কিন্তু একজন আওয়ামী লীগ সমর্থক তিনি কেন নির্বাচন করতে পারবেন না, তাকে তো সেই সুযোগটা দিতে হবে। তার মানে নির্বাচন একটা চ্যালেঞ্জের মুখেই আছে এখন পর্যন্ত। হ্যাঁ, এইসব কারণে নানা রকম কথা আছে, তবে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। যদিও নির্বাচনটা ডক্টর ইউনূসের ভাষায় শতাব্দীর সেরা নির্বাচন হবে না, বরঞ্চ আরও একটা খারাপ নির্বাচন হবে। তারপর আমি মনে করি এই খারাপ নির্বাচনের মাধ্যমে যে যারা জয়লাভ করে আসবেন তাদের হাতে সরকারের দায়িত্বটা দেওয়া উচিত। এবং এখন যে একটা স্থবির অবস্থা, জটিল অবস্থা, খামখেয়ালিপূর্ণ আচরণ করছেন বিশেষ বিশেষ ক্ষেত্রের বর্তমান সরকার, তার একটা জবাবদিহিমূলক সরকার হবে, এবং জবাবদিহিমূলক সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান থাকবে, আন্দোলন হবে সংসদের ভিতরে বাইরে, এবং ওই সরকারকে হয়তো 5 বছর মেয়াদের আগেই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। একেবারেই, কিন্তু আপনি যেহেতু জবাবদিহিতার কথা বললেন, এই সরকার তো তার এখতিয়ার বহির্ভূত অনেক কাজ করছে। এই সরকারের কাজ হচ্ছে যে রুটিন ওয়ার্ক করা। সরকার কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটিতে আসছে 106, সেখানে সে প্রধান উপদেষ্টার পরিষদ, কিন্তু উনি সরকার না। একদিকে হিসাব করলে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে প্রধান উপদেষ্টা তাকে একটা পরিষদ নির্বাচিত করে দিচ্ছেন, উপদেষ্টা পরিষদ, রাষ্ট্রপতি একটা উপদেষ্টা পরিষদ নির্বাচিত করে দিচ্ছেন। রাষ্ট্রপতির পরামর্শ, তারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন বা রাষ্ট্রপতির মতামত নিয়ে তারা রাষ্ট্র চালাবেন, সরকার চালাবেন। কিন্তু প্রধান উপদেষ্টা তো এখন সব কিছু, অনেকেই মনে করছেন এককভাবে সব সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র 13 দিনে লালদিয়া বন্দরকে তুলে দেওয়া হয়েছে, পানগাঁও বন্দরকে তুলে দেওয়া হয়েছে, কোনো ধরনের কোনো জবাবদিহিতা ছাড়াই, কোনো মানুষের কোনো প্রশ্নের জবাব ছাড়াই। এটা খুবই অন্যায় করেছে। এবং প্রথমে হয়তো যারা বাম রাজনীতির সমর্থক বা আমাদের দল বাংলাদেশ জাসদ প্রতিবাদ করেছে, এখন তো সবাই প্রতিবাদ করছে, কারণ এটা নৈতিক নীতির প্রশ্ন যে
যারা প্রথম দিকে ভেবেছেন এটা একটা রুটিন কাজ, তারা কিন্তু সন্দিহান হয়েছেন এখন যে এটার সাথে বাংলাদেশকে ভূরাজনৈতিকভাবে একটা যুদ্ধে জড়িয়ে ফেলা হচ্ছে কিনা, বা কোনো ব্যক্তির বা গোষ্ঠীর কোনো বিশেষ স্বার্থ দেশকে বিপদে রেখে দিয়ে সেটার প্রশ্ন কিন্তু আসছে যে কারো কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত লাভ হতে পারে। কাজে এখন কিন্তু আমার মনে হয় প্রায় সব দলই কিন্তু বিবৃতি দিয়েছে, এবং এটা তাদেরকে, এবং মাননীয় আদালত ইতিমধ্যেই নিউ মুরিং টার্মিনাল নিয়ে বলেছে যে এটা কার্যক্রম মানে চুক্তি স্বাক্ষরের দিকে যাওয়া যাবে না। এবং যিনি রিড করেছেন তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নেই, সেটা শুনানি চলছে, এবং সেখানে কিন্তু বিএনপি দলীয় আইনজীবীরাও কিন্তু সেই যে বাদী হয়েছে তার পক্ষে মামলা পরিচালনা করছে। কাজে এটা একটা ঐক্যমত হচ্ছে যে এই ধরনের এইসব চুক্তি আমরা ঐক্যমত কমিশনে আলোচনা করেছি, এই ধরনের বিদেশি চুক্তি পার্লামেন্টে আলোচিত হতে হবে। পার্লামেন্টে আলোচনা হওয়ার পরেই এটা কেবলমাত্র সংসদে পাশ হবে, এবং ৭০ ধারার ওই অনুচ্ছেদগুলো বাতিল হয়ে যাচ্ছে, এবং এই ধরনের আলোচনায় যারা এমপি তারা তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে। সেটা হোক, সেই পার্লামেন্টটা হোক, তারপরে বিদেশের সাথে তো আমাদের অনেক উঠা বসা করতে হবে, কোনটা আমাদের দেশের জন্য লাভজনক সেটা বিবেচনা করে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই কাজ করতে হবে। একেবারে শেষ পর্যায়ে আসছি, একটা ছোট প্রশ্ন করি। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই ১৫ মাসে সারা দেশ জুড়েই তো মাজার সংস্কৃতির উপর হামলা হয়েছে, বাউলদের উপর হামলা হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধের স্থাপনা তো আছেই। সর্বশেষ মানিকগঞ্জে যে এক বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং পালাগান থেকে, এবং পরবর্তীতে তার প্রতিবাদে যারা জড়ো হয়েছিলেন তাদের উপর হামলা চালাচ্ছে কথিত তৌহিদি জনতার ব্যানারে। এই পরিস্থিতিটা থেকে কেন মোকাবেলা করা যাচ্ছে না, নাকি আসলে সরকারই চাচ্ছে এগুলো হোক? এটা তো খুবই জঘন্য ঘটনা এবং হিরো উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, পালাগানে ধর্মের যে কোনো প্রশ্ন একেবারে বিপরীত পক্ষ থেকে প্রশ্ন করে সহজ জবাব করা হয়। এখন যে কবি একটা ধর্মের বিষয় সম্পর্কে সে তার উল্টো যুক্তি দিয়েছে, এটা তো ডিবেটের মতো অনেকটা, সেটাকে আপনার ভিডিও ক্লিপ করে সামাজিক মাধ্যমে দিয়ে তার বিরুদ্ধে ক্ষেপে দেওয়া হয়েছে। তারা কি জানে না যারা পালাগান শোনে তারা ধর্মবিরোধী বক্তব্য দেয়, একজন ধর্মের পক্ষে বক্তব্য দেয়, এবং এটার মধ্য দিয়ে মানে ধর্মের বিষয়টা জাস্টিফাই করা হয় এবং বিরোধী মতকে খণ্ডন করে। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এবং স্কুল কলেজের ডিবেটের মতো এটা আরেকটা। স্কুল কলেজে হয়তো যেমন আমি যখন ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয় 1970 সালে, পাকিস্তান দেশকৃষ্টি বই বাতিলের দাবিতে আমরা আন্দোলন করছিলাম। ওই সময় মহিলা সমিতি মিলনায়তনে একটা ডিবেট করেছিল ওই সময় স্কুল কর্তৃপক্ষ। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের তারা ছিল পাকিস্তান দেশকৃষ্টি বই বাতিলের পক্ষে, আর আমাদেরকে দিল যে বিপক্ষে। আমি এক কনভেনার এবং আজিমপুর গার্লস স্কুলের উনি এক কনভেনার। তা আমার মুখ থেকে আমি যখন বলছিলাম যে পাকিস্তান দেশকৃষ্টি বই কেন রাখা উচিত, আর ওই পক্ষ থেকে বলছিল যে কেন রাখা উচিত, তখন দর্শক বলছিল এই প্রশ্নটা মোস্তাককে দেওয়া ঠিক হয় নাই। আমরা সবাই তো বাতিলের পক্ষে, কিন্তু ওই ডিবেটের স্বার্থে ওই বইটা বাতিল করা উচিত না তার পক্ষে অনেক বক্তব্য দিচ্ছে। এইটা দেখে যদি আমাকে কেউ মারতে আসে, তুমি তো আন্দোলনের কনভেনার, তুমি এই কথা বলছো, এটা মূর্খের কাজ হতো। কাজে পালাগানে যেই কবি যুক্তি দিচ্ছে ধর্মের প্রচলিত ধারণার বিরুদ্ধে যুক্তি, সেই যুক্তি খণ্ডন অপর পক্ষ থেকে করা হচ্ছে। আবার যদি অন্য একটা পালাগান হয়তো সে ওই পক্ষে চলে যাবে, এই পক্ষে যাবে। কাজে এগুলো একটা মতলববাজি, এবং এগুলো 5ই আগস্টের সুযোগ নিয়ে যেটা বাড়াবাড়ি যারা করছে তাদেরকে চিন্তা করা উচিত যে এই বাড়াবাড়ির কারণে তাদের সমূহ বিপদ আসতে পারে। এটা মনে করার কোনো কারণে এরকম দিন সবসময় থাকবে। সব শেষে একটা প্রশ্ন করি ছোট্ট করে, আপনার কি মনে হচ্ছে যে 5 তারিখে যে ক্ষোভ বিক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তার অনেক পরিবর্তন হয়ে গেছে? এবং আওয়ামী লীগ এইসব কারণে গত 15 মাসের এই অরাজকতা, মব ভায়োলেন্স, সরকারের এই নির্বুদ্ধিতার কর্মকাণ্ড, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সব মিলিয়ে কি পরিস্থিতি এখন আওয়ামী লীগের অনুকূলে কিনা আপনার কাছে মনে হচ্ছে? না, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অনুকূলে আসেনি আমার ধারণা। তবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে অসম্মান করার যে কাজগুলো হয়েছে,
বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়িকে ন্যাক্কারজনকভাবে এবার অবশ্য সরকার বাধা দিয়েছে। এটা প্রথমবার দিলেই ভালো হতো। সরকার প্রশ্নবিদ্ধ হয়, তাকে জবাব দিতে হবে একদিন যে কেন এই বঙ্গবন্ধুর বাড়ি তো শুধু বাড়ি না, এটা মুক্তিযুদ্ধ, পাকিস্তানের দীর্ঘদিনের যে ঔপনিবেশিক সরকার বিরোধী লড়াই, বঙ্গবন্ধুর যে পাইকারি হারে সব জায়গায় বঙ্গবন্ধুকে তার ভাস্কর্যগুলো নষ্ট করা, 5ই আগস্টের পরে 5ই আগস্টে যেটা হয়েছে সেটা হয়তো আমরা ওভারলুক করতে পারি, কিন্তু তারপরেগুলো তো সুপরিকল্পিত। মুজিবনগরে সব ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। এগুলো কারণে মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার যে চেষ্টাটা করেছিল কোনো একটা মহল 5ই আগস্টের সুযোগে, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর বিষয়ে কিন্তু মানুষ আরও সোচ্চার হয়েছে, সেটা নিশ্চিত। হয়তো সেটা এইটার ফসল আওয়ামী লীগের ঘরে যাবে কি না সেটা ভবিষ্যতে বলে দেবে। কিন্তু আওয়ামী লীগের এই যে জুলাই আগস্টের যে তাদের যে কার্যকলাপ, আমার মনে হয় নির্বাচনে যদি তারা আসতে পারতো, তাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতো। জনগণ প্রতিটি পদে তাদেরকে এটা জবাবদিহি করতে বাধ্য করতো। এটা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে না দিলে আমি মনে করি আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন মুস্তাক ভাই, এবং যারা দেখছিলেন এতক্ষণ দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি এখান শেষ করছি। ধন্যবাদ।